ক্লাস 9 আজকে আমাদের যে টপিকটা আমরা তাপ চ্যাপ্টারে আমরা পড়ব লিন তাপ সম্পর্কে। লিন তাপ বা লেটেন্ট হিট। আমরা এর আগের আলোচনা থেকে আমরা জেনে আসছি যে কোনো বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তাপ গ্রহণে বস্তুর গরম হয়ে যায়, মানে বস্তুর উষ্ণতা বাড়ে। আর যদি কোনো বস্তু থেকে তাপ নিষ্কাশন করা হয়, বস্তু যদি তাপ হারায় তাহলে সেই বস্তুর উষ্ণতা কমে যায়। এবার উষ্ণতার এই পরিবর্তন সাধারণত থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। এই যে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ছে এবং তাপ বর্জনে বস্তুর উষ্ণতা কমে যাচ্ছে, এই তাপকে আমরা থার্মোমিটার যন্ত্রে মানে উষ্ণতার পরিবর্তনটা আমরা থার্মোমিটার যন্ত্রে মাপতে পারছি। এই তাপটাকে আমরা বলছি বোধগম্য তাপ। কিন্তু যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন হয়, আমরা জানি যে পদার্থের 3 প্রকার ভৌত অবস্থা রয়েছে। একটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় বা বাষ্পীয়। এই 3 প্রকার যে পদার্থের ভৌত অবস্থা রয়েছে, এই 3 প্রকার ভৌত অবস্থার যদি আমি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পদার্থ রূপান্তরিত হয়, মানে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এইভাবে যদি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় তাহলে সেই পরিবর্তনটাকে আমরা বলছি পদার্থের অবস্থার পরিবর্তন বা অবস্থান্তর। ঠিক আছে, অবস্থার পরিবর্তন, পদার্থের অবস্থার পরিবর্তন বা পদার্থের অবস্থান্তর। এই সময় যে বস্তু বা পদার্থ যে তাপ গ্রহণ করবে বা তাপ বর্জন করবে, তখন সেই তাপটাকে কিন্তু আমরা দেখব যে সেই উষ্ণতার কোনো পরিবর্তন সেক্ষেত্রে হচ্ছে না, উষ্ণতা বাড়াচ্ছেও না বা কমাচ্ছেও না, উষ্ণতা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ সেক্ষেত্রে আমি কিন্তু থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করে উষ্ণতার পরিবর্তন ধরতে পারছি না। তাহলে এই যে ব্যাপারটা, সেইখানে কিন্তু আমি বলছি যে এই তাপটাকে বোধগম্য তাপ আমরা বলছি না, আমরা বলছি লিন তাপ। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যে কঠিন পদার্থের ক্ষেত্রে সাধারণত তাপ যখন গৃহীত হয়, যখন কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তখন সে গলে তরলে পরিণত হয়। এবার এইখানে কঠিনের উষ্ণতা বৃদ্ধি না করে এই তাপটা কী করছে, কঠিনের যে অণুগুলো রয়েছে তার যে জ্যামিতিক বিন্যাসটা, সজ্জাটা, সেইটাকে ভেঙে ফেলছে এবং তাকে তরল পদার্থে পরিণত করছে। অর্থাৎ এখানে সরবরাহিত যে তাপ সেটা কিন্তু এই কঠিন পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করছে। একইভাবে যখন তরল পদার্থ আবার জমে কঠিনে পরিণত হয় তখন কি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই যে গতিশক্তিটা সেইটা তাপ শক্তি রূপে মুক্ত হয়ে যাচ্ছে, মানে তখন কিন্তু পদার্থ তাপ হারাচ্ছে এবং জমে কঠিনে পরিণত হচ্ছে। আবার তরল থেকে যখন আমি বাষ্পীয় অবস্থায় যেতে চাইছি তখন সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় দেখা যাচ্ছে যে তাপ গ্রহণের ফলে তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে সেখানেও কিন্তু তরল পদার্থের যে অণুগুলো সেখানে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে এবং তরল পদার্থের একটা সময় যে সজ্জা ভেঙে সেটাকে বাষ্পীয় অবস্থায় নিয়ে যাচ্ছে। আর বাষ্পকে আমি যদি আবার ঠান্ডা করি বা বাষ্প পদার্থ, তখন সেটা নির্দিষ্ট উষ্ণতায় তাপ বর্জন করে আবার তরল পদার্থে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাহলে এইভাবে পদার্থের যে বিভিন্ন অবস্থা থেকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময়, মানে পদার্থের অবস্থার পরিবর্তনের সময় আমরা বলছি যে যে তাপটা গৃহীত বা বর্জিত হচ্ছে সেই তাপটা কিন্তু লুক্কায়িত অবস্থায় থাকছে, মানে লীন হয়ে থাকছে পদার্থের মধ্যে। তাকে আমরা তার গ্রহণে বা বর্জনে যেহেতু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, আমরা থার্মোমিটারের সাহায্যে সেটা ধরতেও পারছি না, তার কোনো বাহ্যিক প্রকাশ ঘটছে না, সেই জন্য আমরা সেই তাপটাকে কিন্তু বলছি লিন তাপ। এবার আমরা লিন তাপের সংজ্ঞা যদি দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় সেই তাপটাকেই আমরা বলছি ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ। আবার বলছি, প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের, প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তনের যে পরিবর্তনের সময় যে পরিমাণ তাপ
গৃহীত বা বর্জিত হয় সেই তাপকেই ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে। তাহলে এখানে আমরা পদার্থের অবস্থার পরিবর্তন কত রকম পাচ্ছি। যখন কঠিন পদার্থ থেকে গলে তরলে পরিণত হচ্ছে তাপ গ্রহণে, তখন আমরা সেই অবস্থার পরিবর্তনটাকে বলছি গলন। যখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে তাপ গ্রহণে, সেই অবস্থার পরিবর্তনটাকে আমরা বলছি গিয়ে বাষ্পীভবন। আবার যখন বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, সেক্ষেত্রে কি তাপ বর্জন হচ্ছে, সেই অবস্থার পরিবর্তনটাকে আমরা বলছি কি ঘনীভবন। আবার তরল পদার্থ থেকে যখন তাপ বর্জন করে জমে কঠিনে পরিণত হচ্ছে, সেই অবস্থার পরিবর্তনটাকে আমরা বলছি গিয়ে কঠিনীভবন। তাহলে আমরা চারটে মোটামুটি এর মধ্যে অবস্থার পরিবর্তন যে দেখছি, তাহলে অবস্থার পরিবর্তনের যে লিনতাপ, গলনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, আলাদা আলাদা অবস্থার পরিবর্তনের আলাদা আলাদা লিনতাপ আছে। এবার আমি যেমন বরফের ক্ষেত্রে আমি বলতে পারি যে বরফের ক্ষেত্রে আমরা দেখি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা জানি যে বরফ গলে জলে পরিণত হয়। তাহলে সেখানে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু বরফ লিনতাপ গ্রহণ করে সে গলে জলে পরিণত হয়। ঠিক আছে, এইবার আমি একটুখানি এক কাজ করি, গলনের লিনতাপ কাকে বলে, কঠিনীভবনের লিনতাপ কাকে বলে, এই ব্যাপারগুলো যদি আমি আলাদা আলাদা করে বলতে হয়, তাহলে আমি কিভাবে এটাকে বলবো। যেমন গলনের লিনতাপ যদি আমাকে বলা হয়, তাহলে আমি বলবো যে প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো কঠিন পদার্থকে গলে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, মানে সেখানে শুধুমাত্র কিন্তু তাপটা গৃহীত হবে, ঠিক আছে, সেই তাপকে আমরা ওই কঠিন পদার্থের গলনের লিনতাপ বলছি। তাহলে যখন আমি আলাদা এই সংজ্ঞাটা মনে রাখলেই আমরা কিন্তু 4 রকম লিনতাপের সংজ্ঞা দিতে পারবো। গলনের লিনতাপ বলতে আমরা বুঝছি যে প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো কঠিন পদার্থের কে গলিয়ে সম্পূর্ণরূপে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে, সেই তাপকেই আমরা ওই কঠিন পদার্থের গলনের লিনতাপ বলছি। একইভাবে কঠিনীভবনের লিনতাপ যখন বলবো, তখন বলতে হবে যে প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো তরল পদার্থকে কঠিন পদার্থে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ বর্জিত হয়, সেই তাপকেই আমরা ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনে, মানে কঠিনীভবনের ওই তরল পদার্থের কঠিনীভবনের লিনতাপ বলছি। প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো তরল পদার্থকে সম্পূর্ণরূপে কঠিন অবস্থায় নিয়ে যেতে যে পরিমাণ তাপ বর্জিত হয়, তরল শুধুমাত্র তাপ বর্জন করেই কঠিনে রূপান্তরিত হবে, সেই তাপকেই আমরা ওই তরলের কঠিনীভবনের লিনতাপ বলছি। বাষ্পীভবনের লিনতাপ কাকে বলবো? বাষ্পীভবনের লিনতাপ বলবো যে কোনো প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগে বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, সেই তাপকেই আমরা ওই তরলের বাষ্পীভবনের লিনতাপ বলছি। আর একবার বলছি যে প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই পরিমাণ তাপকে আমরা ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পীভবনের লিনতাপ বলছি। ঘনীভবনের লিনতাপ বলবো কাকে না, প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো বাষ্পীয় পদার্থকে, মানে বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত করতে হয়, তাকে আমরা ওই উষ্ণতায় ওই বাষ্পের ঘনীভবনের লিনতাপ বলছি। এইরকমভাবে আমরা কিন্তু প্রত্যেক প্রকার অবস্থার পরিবর্তনের লিনতাপকে সংজ্ঞায়িত করতে পারি। এই যে একক ভরের এই যে আমি বললাম, এই লিনতাপটাকে কিন্তু অনেক সময় এটাকে আপেক্ষিক লিনতাপও কিন্তু বলা হয়। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিনতাপকে আপেক্ষিক লিনতাপও আমরা বলতে পারি। এবার আমি আরেকটুখানি এই লিনতাপের এককে এই ব্যাপারগুলো একটু জানি। আমি মনে করে নিচ্ছি যে ধরো এম ভরের একটা পদার্থ রয়েছে,
এম ভরের একটা পদার্থকে প্রমাণ চাপে স্থির উষ্ণতায়, আমি এম ভরের পদার্থ, আমি উষ্ণতাও যে কোনো একটা স্থির উষ্ণতা নিয়েছি, মনে করো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেখানে আমি এম ভরের পদার্থকে সম্পূর্ণরূপে আমি এম ভরের পদার্থের অবস্থার পরিবর্তন করতে আমি মনে করছি এইচ পরিমাণ তাপ লাগে। ঠিক আছে, তাহলে আমার যদি এখানে একক ভরের পদার্থের, মানে ওই পদার্থের যদি আমার লীন তাপটা হয় এল, একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তন করতে কত পরিমাণ তাপ লাগবে? দেখো, H/m পরিমাণ তাপ লাগবে। ওই প্রমাণ চাপে স্থির উষ্ণতায় এম ভরের পদার্থের অবস্থার পরিবর্তন করতে যদি H পরিমাণ তাপ লাগে, তাহলে একক ভরের পদার্থের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন করতে H/m পরিমাণ তাপ লাগবে বা নিষ্কাশিত হবে, যাই বলি না কেন। এবার এইটাকেই আমরা বলছিলাম কিনা লেটেন্ট হিট বা লীন তাপ। তাহলে এটাকে যদি আমি এল দিয়ে যদি আমি এটাকে প্রকাশ করি, তাহলে এখানে দাঁড়ায় যে এল ইকুয়াল টু হচ্ছে H/m, মানে সোজা বাংলা কথা হচ্ছে H ইকুয়াল টু এল ইন্টু এম, মানে আপেক্ষিক লীন তাপ, ওই পদার্থের আপেক্ষিক লীন তাপ ওই অবস্থার পরিবর্তনের জন্য, গুণ হচ্ছে পদার্থের ভর, ইকুয়াল টু হচ্ছে আমি টোটাল কতটা পরিমাণ তাপ ওই ভরের পদার্থের অবস্থার পরিবর্তন করতে প্রমাণ চাপে ওই উষ্ণতায় আমার কতটা তাপের প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে এইচ হলো গিয়ে আমার মোট প্রয়োজনীয় তাপ ওই পদার্থের অবস্থার পরিবর্তন করতে স্থির উষ্ণতায়, এল হচ্ছে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের আপেক্ষিক লীন তাপ, এম হচ্ছে পদার্থের ভর। এই সম্পর্কটা প্রয়োগ করে আমরা বিভিন্ন রকম গাণিতিক সমস্যারও সমাধান করতে পারি। এবার আমরা আরেকবার একটুখানি ফিরে আসছি, আমরা এবার দেখবো যে লীন তাপের কি একক হতে পারে। দেখো, আপেক্ষিক লীন তাপ বা লীন তাপের যে একক, সেটা হবে কি তাপের একক বাই হচ্ছে ভরের একক। লীন তাপ ইকুয়াল টু তাপ বাই ভর, তাহলে তাপের একক বাই ভরের একক, অর্থাৎ এটা সিজিএসে লীন তাপের একক হতে পারে ক্যালোরি পার গ্রাম, আর এসআইতে হতে পারে জুল পার কিলোগ্রাম। এই দুটো একক হতে পারে আপেক্ষিক লীন তাপে। এবার আমি কয়েকটা পদার্থের অবস্থার পরিবর্তনের লীন তাপের কথা বললাম, আগেই বলেছি যে গলনের লীন তাপ কাকে বলে না, প্রমাণ চাপে স্থির উষ্ণতায় একক ভরের কোনো কঠিন পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গৃহীত হয়, সেই পরিমাণ তাপকে আমরা ওই কঠিন পদার্থের ওই অবস্থার পরিবর্তনের, মানে ওই কঠিন পদার্থের গলনের লীন তাপ বলছি। এবার এইখানে আমি বলি যে বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এটা বলতে আমি কি বুঝি? আর এসআইতে এইটাই হয় 3.36 × 10⁵ জুল পার কিগ্রা। এটা বলতে আমরা কি বুঝি? বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে এই বোঝায় যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আমরা জানি যে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই গলে তরলে পরিণত হয় প্রমাণ চাপে, তাহলে এটা হচ্ছে বরফের স্বাভাবিক গলনাঙ্কের মান 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে রূপান্তরিত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। আবার বলছি, প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। আবার এসআই পদ্ধতিতে এই মানটা আমি দিয়েছি, তাহলে এখানে আমি এসআই পদ্ধতিতে বলবো যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম জলে পরিণত করতে 3.36 × 10⁵ জুল তাপ দিতে হবে। উল্টোটা
আমি যদি বলি জলের কঠিনীভবনের লিন তাপ, মানে গলনের উল্টো, গলন হচ্ছে কঠিন থেকে তরলে রূপান্তর, তরল থেকে কঠিনে হলে পরে সেক্ষেত্রে কঠিনীভবন বলবো। তরলের এই জলের কঠিনীভবনের লিন তাপের মানটাও কিন্তু ওই একই, মানে বরফ গলে জলে পরিণত হচ্ছে, যত পরিমাণ তাপও গ্রহণ করছে জল থেকে বরফে পরিণত হলেও কিন্তু ঠিক তত পরিমাণ তাপই বর্জন করবে। তাহলে আমি এখানে জলের কঠিনীভবনের লিন তাপ বলবো হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আর এসআই পদ্ধতিতে জলের কঠিনীভবনের লিন তাপ হবে 3.36 × 10⁵ জুল পার কিগ্রা। তাহলে এখানেও আমরা বলতে পারি যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফে রূপান্তরিত করতে 80 ক্যালোরি তাপ বর্জন করে বা 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হয়। আর এসআইতে আমরা বলতে পারি যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলকে, সেখানে আমি এসআইতে বলছি, তাহলে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ বরফে রূপান্তরিত করতে 3.36 × 10⁵ জুল তাপ নিষ্কাশন করতে হয়। এটা গেল আমাদের গলনের লিন তাপ এবং কঠিনীভবনের লিন তাপ। একইভাবে আমরা যখন আমি বাষ্পীভবনের লিন তাপটা বলবো, সেখানে আমি জলের বাষ্পীভবনের লিন তাপ আমি বলছি, আমি বলেছি এর আগে সংজ্ঞাটা। তাহলে জলের বাষ্পীভবনের লিন তাপ আমরা জানবো 537 ক্যালোরি পার গ্রাম। আর এসআইতে যদি আমি বলি তাহলে সেটা হয় 2.26 × 10⁶ জুল পার কিগ্রা। এখানেও তাই প্রমাণ চাপে জলের বাষ্পীভবনে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু জল ফুটে বাষ্পে পরিণত হয়, জলের স্ফুটনাঙ্ক। তাহলে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলীয় বাষ্পে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়, এটা আমি বলতে পারি। আর অথবা এভাবেও বলতে পারি যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলীয় বাষ্পে রূপান্তরিত করতে 2.26 × 10⁶ জুল তাপ প্রয়োগ করতে হয়, এটা বলতে পারি। আবার উল্টোটা, মানে আমি ঘনীভবনের লিন তাপ যখন বলছি, যে জলীয় বাষ্পের বা আমি স্টিম বলি সেটাকে, স্টিমের ঘনীভবনের লিন তাপ সেটা হবে ঠিক এই এত পরিমাণ, মানে জলের বাষ্পীভবনের লিন তাপ যতটা স্টিমের মানে জলীয় বাষ্পের, ঘনীভবনের লিন তাপ হচ্ছে কিন্তু অতটা পরিমাণই তাপ কিন্তু সে বর্জন করবে স্টিম। তাহলে এটাও হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। আর এসআইতে 2.26 × 10⁶ জুল পার কিলোগ্রাম। এখানেও আমরা বলতে পারি যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ স্টিমকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে রূপান্তরিত করতে প্রমাণ চাপে সেখানে আমার 537 ক্যালোরি তাপ বর্জন করতে হচ্ছে, 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হচ্ছে। তো প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ স্টিমকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ সে নিষ্কাশন করতে হচ্ছে। বা প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ স্টিম থেকে 2.26 × 10⁶ জুল তাপ নিষ্কাশন করিয়ে আমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ জল পাবো, এটাও আমরা বলতে পারি। তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রে প্রধান যে ব্যাপারটা সেটা দেখলাম যে লিন তাপ গ্রহণে বা বর্জনে কিন্তু পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকছে, স্থির উষ্ণতায় আমরা এই কথাটা বলছি যে উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। এবার আমরা এখানে একটা লেখচিত্রের সাহায্যে এই ব্যাপারটাকে বর্ণনা করতে পারি, বইতেও এই লেখচিত্রটা আছে। এটা আমরা এইভাবে বলতে পারি যে সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিভাবে পরিবর্তন হচ্ছে পদার্থের, যখন একটা ধরো আমি বড় বা একটা কঠিন পদার্থকে আমি ধীরে ধীরে তাপ প্রয়োগ করছি, তাহলে সেইখানে তাপ প্রয়োগের ফলে উষ্ণতার সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে যে এ থেকে বি যখন গেল, তার মানে এইটা আমি করছি কি, এইটা হচ্ছে থিটা এম মানে হচ্ছে পদার্থের
গলনাঙ্ক, আর থিটা বি মানে হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্ক। এবার গলনাঙ্কের থেকে কম উষ্ণতায় রয়েছে পদার্থটা, তাহলে কঠিন পদার্থ, সেটা গলনাঙ্কের কম উষ্ণতায় রয়েছে। আমাকে প্রথমে কি করতে হবে, সেইটাকে আগে গলনাঙ্কে নিয়ে যেতে হবে, তাহলে তাপমাত্রা আমাকে বাড়াতে হচ্ছে। মনে করি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে ধরো বরফ গলে, আমি 0 ডিগ্রি সেলসিয়াসে কম উষ্ণতার বরফকে নিয়েছি, -10 ডিগ্রি সেলসিয়াসের বরফকে নিয়েছি, তাহলে কী করতে হবে, প্রথমে কিন্তু আমার তাপ প্রয়োগে উষ্ণতাটাকে বাড়াতে হবে। তাহলে এইখানে যেটা হলো যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। এবার যখন উষ্ণতা গলনাঙ্কে পৌঁছে গেল, তখন দেখো এইবার কিন্তু অবস্থার পরিবর্তন হলো, মানে লিনতাপ গ্রহণ করলো। এবার এই লিনতাপ কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন করলো না, গলনাঙ্কেই উষ্ণতাটা স্থির থাকলো। এবার এই জায়গাটুকুর মধ্যে কি হলো, সলিড থেকে পুরোপুরি লিকুইড, এইটুকু ছিল সলিড মানে কঠিন পদার্থ উষ্ণতা বৃদ্ধি, এবার কঠিন থেকে লিকুইড মানে তরলে পরিণত হলো। যেই সবটা অবস্থার পরিবর্তন হয়ে গেল, তরল হয়ে গেল, তখন কি হবে, আবার ওর উষ্ণতা বাড়ছে, তাপ যত গ্রহণ করছে ওর উষ্ণতা তত বাড়ছে। এইভাবে বাড়াতে বাড়াতে একটা সময় এলো যখন কিনা সে স্ফুটনাঙ্কে পৌঁছে গেল তার উষ্ণতাটা, তখন সে কি হবে, তরল থেকে তখন সে বাষ্পে রূপান্তরিত হবে। দেখো এল অ্যান্ড জি মানে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হচ্ছে, বা ভেপারও বলতে পারি। তাহলে এইখানে আমরা দেখছি যে পুরো লিনতাপটা গ্রহণ করে সে বাষ্পে রূপান্তরিত হলো, এবং তারপরে যখন সে বাষ্পে রূপান্তরিত হলো, এইবার সমস্ত অবস্থার পরিবর্তন হয়ে যাওয়ার পর আবার যখন তাপ গ্রহণ করছে, তখন কিন্তু তার উষ্ণতা আবার বাড়তে থাকছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি যে পদার্থের অবস্থার পরিবর্তনের সময় আমরা দেখছি যে উষ্ণতা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মোটেই পাল্টাচ্ছে না। আর যখন অবস্থার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র আমার উষ্ণতা বাড়ছে, তখন কিন্তু আমি দেখছি যে তাপমাত্রাটা সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বেড়ে যাচ্ছে। এখান থেকে আমরা অনেক রকমের অঙ্ক করতে পারি। আমরা যেমন কয়েকটা অঙ্ক আমরা এখান থেকে নিতে পারি। যে একটা অঙ্ক আমি নিচ্ছি, ধরো এই অঙ্কটাই বললাম যে 0 ডিগ্রি সেলসিয়াস